আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় কাল। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ জব্দের আবেদন প্রসিকিউশনের, পাবেন না অনুকম্পা। রায়কে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান বিএনপি। নাশকতা করলে প্রতিহতের ঘোষণা জামায়াত সহ ৮ দলের। নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন সিএসএ। প্রার্থী ও দলগুলোকে আচরণ বিধি মেনে চলার আহ্বান। ৩৫৮ কোটি টাকা লোপাটের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ৩৬৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ মায়া দম্পতির বিরুদ্ধে। এবং গর্ভে সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা আগামীকাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর ইন্টারপোলের কাছে আবারও আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানানো হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আর জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১৪০০ মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ২৭ নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার এটি হবে প্রথম রায়। জুলাই গণ অভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায় নিয়ে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জানান, রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন গাজী তামিম। রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় পরবর্তী মামলার কার্যক্রম নিয়েও কথা বলেন প্রসিকিউটর তামিম। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার দায় অস্বীকার রায়কে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী, তখন একটি মহল নানা দাবির নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আলোচনা সভার প্রধান অতিথি
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। আজীবন লড়েছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে বিভ্রান্তিকর রাজনীতি চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে কারো আন্তরিকতা নেই। দেশে স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচিত সরকার। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদের বিচার সহ ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। এর ফলে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান জামায়াতের এই নেতা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার আলফালা মিলনায়তনে বৈঠকে বসেন জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের শীর্ষ নেতারা। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বিভিন্ন দলের প্রধানরা। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, এটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। একই দিনে 2 ভোট জনমনে সংশয় তৈরি করেছে মন্তব্য করে এটি দ্রুত দূর করতে বৈঠকে ৮ দলের নেতারা সরকারের ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাআল্লাহ যাচ্ছে। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হওয়ায় বৈঠক থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ৮ দলের শীর্ষ নেতারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রার্থীরা আচরণ বিধি ঠিকমতো পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। আগুরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে দ্বিতীয় দিন 2 দফায় 12টি দলের প্রতিনিধিদের সাথে সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। এ সময় ইসলামী ঐক্যজোটের একাংশের প্রতিবাদে আবুল হাসানাত আমিনের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধিদের সংলাপ থেকে বের করে দেয় নির্বাচন কমিশন। সংলাপের শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতাটাও আমাদের মূল উদ্দেশ্য। একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এ সময় কমিশনের ওপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সক্ষমতা সম্পূর্ণ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা যেন আমাদের পথযাত্রা শুরু করতে পারি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ এবং সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য। বিকেলে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। আমার বিশ্বাস আপনারা একটা ভালো ভোট করতে পারবেন, যেহেতু কোনো দলের প্রতি আপনাদের কোনো মোহ নাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিষয়ে আলোচনা ও মত বিনিময়ের জন্য ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফিটি উন্মোচন করেন। প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকাপ ঢাকায় আয়োজনের গুরুত্ব অনস্বীকার্য ও সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আগত সব দলকে স্বাগত জানান এবং আয়োজক, ক্রীড়াবিদ ও অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেন। 8 দিনব্যাপী এই টুর্নামেন্টে শীর্ষ জাতীয় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা, সংস্কৃতি বিনিময় এবং বৈশ্বিক ক্রীড়া সৌহার্দ্যে অংশ নেবে। 17 নভেম্বর উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 24 নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জানিজবার। তরুণদের ভোট আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম আরমান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে। এ নিয়ে বিতর্কে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসুন আমরা বিশেষ বাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে গণতন্ত্রকে টেকসই করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করি। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। বড় দলগুলোর মধ্যে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন ঘিরে একটা ভীষণ রকম ধোঁয়াশা ছিল। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ধোঁয়াশা কেটে গিয়েছে। এবারের নির্বাচনকে আমরা বলতে পারি বাগে বাগে লড়াই হবে, সিংহে সিংহে লড়াই হবে। এবারে জাতীয় নির্বাচনে কোনোভাবে বাগে সিংহে লড়াই হবে না। বিনা ভোটের কোনো নির্বাচন এবার হবে না। এবারে দিনের ভোট রাতে হবে না। এবারে আমি আর দাবির নির্বাচন কোনোভাবে হবার কোনো সুযোগ নেই। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং একই আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। 27 বছর বয়সের স্ত্রী আর 2 সন্তানকে রেখে 8 বছর আয়না ঘরে থাকা ব্যারিস্টার আরমান বলেন, সিদ্ধান্ত নিতে না পারা 42% ভোটারের সিদ্ধান্তে পাল্টে যেতে পারে হিসেব নিকেশ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। 42% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই 42% ভোটার আগে কোনোদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। 2016 সালে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি জানেন না তার ভাই বেঁচে আছেন কিনা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না। লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে, জুলাই পরবর্তীতে মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে এবং এটা সফল করতে দিবে না। আসলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরি সুলতানা নুপুরদের শক্তিশালী অবস্থানের সামনে পরাজিত হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ট্রেনে পণ্য পরিবহনের নামে লাগেজ ভ্যান কিনে 358 কোটি টাকা লোপাটের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে কমিশন। এছাড়াও 366 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 16টা আন্তনগর ট্রেনে দিচ্ছি, একটা করে ভ্যান। বিভিন্ন জেলা থেকে শাকসবজি, খাদ্যশস্য, মাংস, দুধ ও মৌসুমি ফল পরিবহনের জন্য 2023 সালে 125টি লাগেজ ভ্যান বা বগি কেনে রেল বিভাগ। এতে খরচ করা হয় 358 কোটি টাকা। লাভের কথা বলা হলেও 2 বছর পরে সেগুলো হয় গলার কাঁটা। প্রায় সবগুলোই অকেজো হয়ে যায়। বিষয়টির অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ লোপাটের তথ্য পায় কমিশন। এই অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, পরিচালক মৃণাল কান্তি বণিক, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, সাবেক জিএম হারুনুর রশিদ ও মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 125টি লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পে প্রতারণা, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় 358 কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট 6 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভিন চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। মামলা হয়েছে তাদের দুজনের নামে। পারভিন চৌধুরী, স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্বামী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের আরও মন্ত্রী, এমপির বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে কমিশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জন্মের 7.5 বছর পর হতভাগা মা খালেদা জানতে পারলেন বেঁচে আছে তার সন্তান। পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে হান্নান মিয়ার কাছে শিশুটিকে বিক্রি করে দেয় খালেদার পাতানো বোন বিউটি। হাসপাতালে স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির লোভের শিকার হয়ে 7.5 বছর নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত শিশুটিও। এমনকি নিজের আসল বাবা মায়ের পরিচয়টুকুও জানে না সে।
এটিএন বাংলার অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকে নবজাতক বিক্রির চাঞ্চল্যকর এমন তথ্য। এমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি পাইছি আমি 7.5 বছর পরে। জনমদুখী মায়ের এমন আহাজারি নিজ গর্ভে বেড়ে ওঠা শিশুকে হারিয়ে, জন্মের পর যাকে একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারেননি হতভাগা মা। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু 2017 সালে। গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে যে আফা তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়ি নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাক মিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে 3টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা চিনি আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না, আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছি। এটা ব্রাকের থেকে একটা মেডিকেলের নিচে, এটা হাসপাতালও না, এটা জমক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব, অনেক কি আফারে বাঁচাইতাম নাকি করতাম। আমি আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি এর কাছ থেকে ফোন রাখিয়ে দিছে। বোরে শোনাইছো যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আর আমারে বলছে যে বাচ্চা কাটতে হ্যাঁ ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। রাত ফোয়াইছে ফসর হয়েছে, আমি যাইতাম লইছি, এমনি দিয়ে সিএনজি আমার বউর লই আয় পড়তেছে বাসা। সিজারের 1 ঘন্টা পরে বাদে জিগাইলাম কি আফা হ্যাঁ এই অবস্থা দুর্বল শরীরের মধ্যে লই আইলা, কেন হাসপাতালে থাকলে একটু বিল উঠবো, হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করবো। ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যায়নি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম, তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেন বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাইখা দিছি, ফোন দিছি বিকালে যে আফা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি, হাউজারতে 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে, আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছো যে মারা গেছে, আমার সন্দেহ লাগতেছে আফা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছ। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি। 7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের, কিন্তু একটিবারের জন্য চোখের দেখাটাও দেখতে দেওয়া হয়নি তাদের। 3 বার গেছি, একবারও দেখা না। জীবনযাপনের জন্য প্রতিনিয়তই আমাদের পণ্য কিনতে হয়, তবে মানুষের জীবনই যেখানে পণ্য, সেখানে মনুষ্যত্বের প্রশ্ন কেবলই বিলাসিতা। তবুও প্রশ্ন জাগে, শখের তোলা 80 টাকা হলে মানুষের দাম কত? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বরিশালের শিক্ষার্থীদের বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সকাল থেকে বরিশাল থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা। গতকাল সন্ধ্যায় ভাড়া নিয়ে দ্বন্দ্বে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অন্তত 30 জন আহত হন।
নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ করেছেন যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ। এ সময় ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে পথসভায় বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে ফরিদকে জয়যুক্ত করার আহ্বান জানান স্থানীয় নেতারা। গণসংযোগ শেষে গদখালী বাজারে জামায়াত ইসলামের স্থানীয় কার্যালয়ে উদ্বোধন করেন মুসলেহ উদ্দিন ফরিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, গদখালী ইউনিয়ন জামায়াতের আমির হাফিজ হাদিউজ্জামান সহ অন্য নেতারা। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপজেলায় 2টি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায় প্রায় 100 অভিবাসী নিয়ে 2টি নৌকা ডুবে যায়। এর প্রথমটিতে ছিলেন 26 জন বাংলাদেশি, তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় ছিলেন 69 জন। অবৈধ পথে ইউরোপে ঢুকতে লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানান চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 1000-এরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স ও রপ্তানি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা জানান। এ সময় সেরা প্রতিবেদনের জন্য 24টি ক্যাটাগরিতে প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার 27 জন সাংবাদিককে অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে। আপনারা দেখছেন চ্যালেঞ্জের মধ্যে বাড়ছে, যারা এক্সপোর্টাররা রীতিমত এসে করছে, ব্যবসা কিছুটা স্লথ হচ্ছে, কিন্তু ইকোনমি তো মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যায়নি, ধ্বংসটা আরো বেটার হয়েছে। দেশে প্রতি বছর শিশু শ্রমে যুক্ত হচ্ছে প্রায় 12 লাখ শিশু। এর মধ্যে 10 শিশুর মধ্যে 4 জনের রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসা পাওয়া গেছে বলে নতুন জরিপে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, BBS ও ইউনিসেফ। আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিসেফ ও BBS এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025-এর প্রাথমিক ফলাফলে এই তথ্য জানানো হয়। এ সময় BBS এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স উপস্থিত ছিলেন। নতুন জরিপের ফলাফলে দেখা গেছে 12 থেকে 59 মাস বয়সী শিশুদের 38% এবং অন্তঃসত্ত্বা নারীদের প্রায় 8% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি 65%। প্রায় 63,000 পরিবারের উপর চালানো এই জরিপে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা ও বিকাশে বিদ্যমান অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। এবারে অর্থ সংবাদ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে 134টি বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় 14তম কমওয়েলথ এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন SMC এন্টারপ্রাইজ লিমিটেডের সৌজন্যে ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় এবং কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় এবারের আয়োজনে 32টি ক্যাটাগরিতে 2টি ক্যাম্পেইন গ্র্যান্ড প্রিক্স, 8টি গোল্ড, 39টি সিলভার ও 85টি ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। টানা তৃতীয়বারের মতো এবারও FCB বিটপি রেজা আলী ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান বিজ্ঞাপন শিল্পের 2 কিংবদন্তি মুনির আহমেদ খান এবং জুলফিকার আহমেদ। চট্টগ্রামে প্রকাশিত হয়েছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মোহাম্মদ খানের আত্মজীবনীমূলক গ্রন্থ চলার পথে যা দেখেছি। বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর মুহিত-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক MA মালিক। গতরাতে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ক্লাব কলেজিয়েট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থাইল্যান্ডের অনারারি
কনসাল জেনারেল আমির হুমায়ুন চৌধুরী, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান সহ বিশিষ্টজনেরা। এটিএন বাংলার সাবেক প্রধান নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জয় মামুনের বাবা গাজী আব্দুল লতিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। বার্ধক্যজনিত কারণে আজ দুপুর 12টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল সোমবার সকালে নামাজে জানাজা শেষে বরগুনা জেলার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবারে খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে আগামীকাল দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনের চুংলিংয়ে 22 থেকে 30 নভেম্বর পর্যন্ত হবে বাছাই পর্বের খেলা। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক চীন, বাহরাইন, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে বাংলাদেশের কিশোরদের লক্ষ্য ভালো খেলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল, ম্যানেজার সামিদ কাশেম এবং মিডিয়া ম্যানেজার হাসান মাহমুদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম রায় কাল। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ জব্দের আবেদন প্রসিকিউশনের, পাবেন না অনুকমা। রায়কে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান বিএনপির। নাশকতা করলে প্রতিহতের ঘোষণা জামায়াত সহ 8 দলের। নির্বাচনে সুষ্ঠু নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন সিএসসি। প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান। $358 কোটি টাকা লোপাটের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 366 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ মায়া দম্পতির বিরুদ্ধে। এবং গর্ভে সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের 7.5 বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।